শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। মামুন স্মৃতি পাবলিক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি অষ্টম শ্রেণী বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকে আমি পড়াবো ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি শিক্ষণফল। এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবে তা হলো মোট অভ্যন্তরীণ উৎপাদন সম্পর্কে জানতে পারবে, মোট জাতীয় উৎপাদন সম্পর্কে জানতে পারবে এবং মাথাপিছু আয়ের ধারণা উদাহরণ সহ ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় কেন? এই দেশের বেশিরভাগ মানুষ গ্রাম অঞ্চলে বসবাস করে এবং তাদের প্রধান পেশা হচ্ছে কৃষি। কৃষি ছাড়াও তাদের জীবিকা নির্বাহ হয়েছে তাঁতি, যারা কাপড় বুনন করে, জেলে মাছ ধরে, কুমার কামার, মুদি দোকানদার ও ছোটোখাটো ব্যবসায়ী, এরা গ্রাম অঞ্চলে এগুলো করে জীবন ধারণ করে থাকে। শহর অঞ্চলের মানুষ প্রধানত চাকরি ও ব্যবসা করে। এছাড়াও শহরের বহু লোক রিক্সা, ঠেলা ও ভ্যানগাড়ি চালক এবং দিনমজুর, ছোট দোকানদার ও ফেরিওয়ালা ইত্যাদি হিসেবে জীবন ধারণ করে। এসব কাজ হয় ব্যক্তির উদ্যোগে। পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানায় রয়েছে রেল, সড়ক, শিল্প কারখানা, নৌ পরিবহন ব্যবস্থা প্রভৃতি। এগুলো মূলত হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন অর্থনৈতিক কার্যক্রম। এখন আমরা জানব মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন এর ইংরেজি হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে জিডিপি। সাধারণত একটি দেশের অভ্যন্তরে দেশে ও বিদেশি নাগরিক দ্বারা যে সকল দ্রব্য পণ্য উৎপাদিত হয় তাকে মূলত মোট দেশজ উৎপাদন বলা হয়। এটি মূলত দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্য। এতে নাগরিক যেখানকার থাকুক, দেশের এবং বিদেশের যে কোনো জায়গার থাকুক, কিন্তু মূলত এখানে মূল হচ্ছে যে দেশের ভিতরে, একটি দেশের ভিতরে উৎপাদিত দ্রব্য পণ্য, এর আর্থিক মূল্যই হচ্ছে মোট দেশজ উৎপাদন। জিডিপি মূলত নির্ণয় করা হয় একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক শক্তি ও সামর্থ্য বোঝার জন্য। একটি দেশের কতটুকু অর্থনৈতিক সামর্থ্য বা শক্তি রয়েছে এটিকে মূলত বোঝার জন্যই জিডিপি নির্ণয় করা হয়। তবে দেশের ভিতরে দেশের কোনো নাগরিক বিদেশে গিয়ে যদি অর্থ উপার্জন করে, সেই অর্থ জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না। তার মানে হচ্ছে তোমার বড় ভাই কিংবা তোমার বাবা যদি বিদেশে অবস্থানরত থাকে, তাদের যে উপার্জিত অর্থ তা জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না। এমনইভাবে দেশের কোনো প্রতিষ্ঠান, শিল্প কারখানা, এটি যদি বাইরে কিংবা বিদেশে ব্যবসা করে অর্থ উপার্জন করে দেশে পাঠায়, সে টাকাও জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না। এই ক্ষেত্রে মূলত জিডিপিতে সেই অর্থটাই অন্তর্ভুক্ত হবে দেশের অভ্যন্তরে দেশি এবং বিদেশি নাগরিকের উৎপাদিত দ্রব্য সামগ্রিক আর্থিক মূল্যই হচ্ছে জিডিপি বা মোট দেশজ উৎপাদন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে মোট দেশজ উৎপাদন সম্পর্কে একটি ধারণা হলো, এটি মূলত দেশের ভিতরে যে সকল নাগরিকরা থাকে তাদের মাধ্যমে যে অর্থ উপার্জিত হয় এটি হচ্ছে জিডিপি। তাহলে জিডিপি এর পূর্ণরূপ হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। যদি তোমাদের প্রশ্নে উল্লেখিত থাকে জিডিপি এর পূর্ণরূপ কি, তাহলে লিখতে হবে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে এখন আমরা পড়ব মোট জাতীয় আয়। মোট জাতীয় উৎপাদন এর ইংরেজি হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে জিএনপি, কিংবা একে আরেকটি নাম বলা হয়, সেটি হচ্ছে গ্রোস ন্যাশনাল ইনকাম, মানে জাতীয় মোট জাতীয় ইনকাম।
মানে মোট জাতীয় আয়। এটি হচ্ছে একটি দেশের নাগরিক নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে উৎপাদিত সকল দ্রব্য বা সেবার আর্থিক মূল্য হচ্ছে মোট জাতীয় উৎপাদন। এটি দেশের বা বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিক দ্বারা উৎপাদিত পণ্য কিংবা সামগ্রীর আর্থিক মূল্য। এটি মূলত হচ্ছে দেশের কোনো নাগরিক যদি বিদেশে গিয়ে অর্থ উপার্জন করে সেই টাকা যদি দেশে প্রেরণ করে তার বৈধ ইনকাম টাকা মোট জাতীয় উৎপাদনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই ক্ষেত্রে বাইরের কোনো ব্যবসায় প্রতিষ্ঠান কিংবা বাইরের কোনো লোক যদি আমাদের দেশে অর্থ উপার্জন করে সেই অর্থ মোট জাতীয় উৎপাদনের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এখানে মূলত মোট জাতীয় উৎপাদনের মোট কথা হচ্ছে যে দেশের নাগরিক বিদেশে হোক কিংবা দেশের অভ্যন্তরে হোক যেখানেই উৎপাদন করুক এটি মূলত এর আর্থিক মূল্যই হচ্ছে মোট জাতীয় উৎপাদন। কিংবা দেশের কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান যদি বিদেশে গিয়ে অর্থ উপার্জন করে সেই টাকা দেশে প্রেরণ করলে তাও জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। মোট জাতীয় উৎপাদন মূলত নির্ণয় করা হয় এজন্য যে একটি দেশের আর্থিক অবস্থা বোঝার জন্য যে একটি নির্দিষ্ট সময়ে কতটুকু টাকা একটি দেশ উপার্জন করতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোট জাতীয় উৎপাদন মূলত দেশের নাগরিক বা ব্যবসা প্রতিষ্ঠান দেশের অভ্যন্তরে হোক কিংবা দেশের বাইরে হোক যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন করে তার আর্থিক বা বাজার মূল্যই হচ্ছে মোট জাতীয় আয়। তাহলে মোট জাতীয় আয় সম্পর্কে একটি ধারণা হলো। এখনকার আমরা পড়ব মাথাপিছু আয়, পার ক্যাপিটা ইনকাম। মাথাপিছু আয়, মাথা পিছু আয় এর ইংরেজি হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে পিসি এবং আই। তাহলে মাথাপিছু আয় এর ইংরেজি হচ্ছে পার ক্যাপিটা ইনকাম, এর পূর্ণরূপ হচ্ছে এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে পিসিআই। একটি দেশের মোট জাতীয় আয়কে সেই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। এর মাধ্যমে একটি দেশের মানুষের সার্বিক জীবনযাত্রার মান নির্ধারণ করা হয়। যে দেশের মাথাপিছু আয় যত বেশি সেই দেশের জীবনযাত্রার মান তত উন্নত। তাহলে মাথাপিছু আয় বের করার জন্য একটি সূত্র হচ্ছে একটি নির্দিষ্ট বছরের মোট জাতীয় আয় এবং ওই বছরের ভাগ করতে হবে ওই বছরের মোট জনসংখ্যা দিয়ে। তাহলে মাথাপিছু আয় সমান মোট জাতীয় আয়, মোট জাতীয় আয় এবং ভাগ করতে হবে মোট জনসংখ্যা। তাহলে মাথাপিছু আয় বের করতে হলে একটি নির্দিষ্ট সময়ে মোট জাতীয় আয়কে ওই বছরের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তাহলে মাথাপিছু আয় বের হবে। তাহলে একটি তোমাদের বইয়ে একটি সূত্র দেওয়া আছে, অঙ্ক দেওয়া আছে, সেটি হচ্ছে 2011 সালে একটি দেশের মোট জনসংখ্যা ছিল 10 কোটি এবং সেই সময়ের মোট উৎপাদন বা মোট জাতীয় আয় সেটি হলো 5,000 কোটি মার্কিন ডলার। তাহলে এই ক্ষেত্রে অঙ্কটি কি হবে? এই ক্ষেত্রে হবে মোট জাতীয় আয়, ওই সময় মোট জাতীয় আয় ছিল 5,000 কোটি মার্কিন ডলার এবং মোট জনসংখ্যা ছিল 10 কোটি। এক্ষেত্রে মাথাপিছু আয় বের করতে হলে এই মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এখানে 5,000 এটি দিয়ে কাটলে পরে হয় 500 কোটি কাটা 500 মার্কিন ডলার। তাহলে মোট জাতীয় আয় মাথাপিছু আয় হচ্ছে 500 মার্কিন ডলার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কোনো দেশের কৃষি শিল্প
সেবাসহ জাতীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্য হচ্ছে জনগণের আয় বৃদ্ধি করা। জনগণের আয় বৃদ্ধি পেলে জীবনযাত্রার মান বৃদ্ধি পায় এবং দারিদ্র্য থেকে মুক্তি পাওয়া সম্ভব। স্বাধীনতার পর বাংলাদেশে মাথাপিছু আয় বৃদ্ধির ফলে ধীরে ধীরে জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে। 2010 সালে আমাদের মাথাপিছু আয় ছিল 928 মার্কিন ডলার, আর এখন যা 2018 থেকে 19 সালের অর্থবছরে এটি এসে দাঁড়িয়েছে 1909 মার্কিন ডলার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা মাথাপিছু মোট জাতীয় উৎপাদন, মোট জাতীয় আয় এবং মাথাপিছু আয় এটি বাড়িতে ভালো করে তোমাদের পাঠ্য বই বের করে আয়ত্ত করবে এবং মনোযোগ সহকারে পড়বে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্ত। সবাইকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।